মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একাদশ সংসদ নির্বাচনের অব্যবহিত পরে 2019 সালে সংসদে দেওয়া বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতি দাবি করেছিলেন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। মজার বিষয় হলো, গত 9 জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সংসদে পাঠ করা 2020 সালের ভাষণের শুরুতে আবারও 1.7 অনুচ্ছেদে বলেছেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে 30 ডিসেম্বর তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয় এবং বর্তমান সরকারের উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হয়। পরবর্তীতে তিনি 31.2 অনুচ্ছেদে বলেন, বর্তমান নির্বাচন কমিশন 30 ডিসেম্বর 2018 তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করেছে। যেই নির্বাচন সিইসি সহ নির্বাচন কমিশন, সুজন, টিআইবি, বিদেশি পর্যবেক্ষক, বিদেশি গণমাধ্যম, আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল, এমনকি সরকারের শরিক দলগুলো তীব্র সমালোচনা করেছে, সেই নির্বাচনের ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে কেউ মনে করে না। মাননীয় স্পিকার, এই নির্বাচন বিশ্বের বুকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জয়লাভের জন্য নানান কায়দায় কারচুপি হয়েছে, কিন্তু আগের রাতে ব্যালট বাক্স ভরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বিশ্বের বুকে এই প্রথম। মাননীয় স্পিকার, সম্ভবত আগামীতেও রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন নিয়ে একই কথা আসবে, কারণ মানুষ নিজে যে কথা বিশ্বাস করে না কিন্তু অন্যকে বিশ্বাস করাতে চায়, সেই কথাটি মানুষ বারবার বলে। একে গোয়েবলসীয় কায়দায় লাই বলা হয়। বর্তমান সরকার তার ম্যান্ডেটবিহীন ক্ষমতা টিকিয়ে রাখবার স্বার্থে দেশের চরম অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে জোর প্রপাগান্ডা চালাচ্ছে। মাননীয় স্পিকার, ভাষণের 4.1 অনুচ্ছেদে আমরা পাই, আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এবং বাংলাদেশ বর্তমান বিশ্বের উন্নয়ন বিস্ময়। এই প্রপাগান্ডাকে ভিত্তি দিতে তৈরি হয়েছে উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র স্লোগান, যার দেখা আমরা পাই ভাষণের 15.1 অনুচ্ছেদে। এমন সময় মহামান্য রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট সাফল্য দাবি করলেন। মাননীয় স্পিকার, যখন গত 1 বছরে দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো ক্রমাগতভাবে খারাপ হতে হতে এই মুহূর্তে প্রচন্ড বিপজ্জনক অবস্থায় রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, ইকোনমিক ফোরাম রিপোর্টের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশ এখন 95তম, অথচ এর আগের বছরে বাংলাদেশ ছিল আরও 7 ধাপ উপরে 88তম। দেশের সকল শীর্ষ অর্থনীতিবিদরা দেশে একটা অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে এই ভাষণে কোনো দিক নির্দেশনা তো নেই, এমনকি কোনো স্বীকৃতিও নেই। গত 1 দশকে এই বছর প্রথমবারের মতো রপ্তানি আয় আগের বছরের তুলনায় ঋণাত্মক হয়েছে। এর মূল কারণ তৈরি পোশাক খাতে রপ্তানি 8% হ্রাস পাওয়া, যার প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপরে। দেশের লেনদেনের ভারসাম্য গত বছরের প্রায় পুরোটা সময় জুড়ে ছিল ঋণাত্মক। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমান্বয়ে কমেছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী 2018 সালে গড় প্রায় 33 বিলিয়ন ডলারের পর 19 সালে এই গড় 32 বিলিয়ন ডলারে নেমেছে। মাননীয় স্পিকার, অনেকগুলো বৈদেশিক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হবার কারণে রিজার্ভের উপর চাপ আরও বাড়বে এবং এর মধ্যেই বাজারে ডলার সংকট চলছে। মাননীয় স্পিকার, রপ্তানির মতোই কমছে দেশের আমদানি, যা ইতিমধ্যে 3.5% কমে গিয়েছে। আমদানি কমে যাওয়ায় দেশের ভোগ কমে যাওয়াকেই নির্দেশ করে। প্রশ্ন হলো, সরকারের দাবি মতো দেশের জিডিপির প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় যদি এতই বেড়ে থাকে, তাহলে আভ্যন্তরীণ ভোগ কেন কমছে? আশঙ্কার বিষয় হলো, শিল্প স্থাপনের মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি কমেছে যথাক্রমে 10 এবং 20%। দেশের বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি কতটা খারাপ সেটা এতেই স্পষ্ট হয়ে যায়। দেশের আভ্যন্তরীণ সম্পদ আহরণের লক্ষ্যমাত্রার সাথে ঘাটতি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। গত 1 বছরে এই ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মাননীয় স্পিকার, রাজস্ব আয় প্রবৃদ্ধির প্রাক্কলিত লক্ষ্য 40% থাকলেও হয়েছে মাত্র 4%। সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার ফলে ব্যাংক থেকে সরকারি ঋণ নেবার পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। চলতি অর্থ বছরে ব্যাংক থেকে 47,000 কোটি টাকা ঋণ নেবার কথা থাকলেও প্রথম 6 মাসে এই লক্ষ্যমাত্রার 90% ঋণ অলরেডি সরকার নিয়েছে। সরকারের এই ঋণ নেওয়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ অনেকটাই কমিয়ে দেবে, যেটা বেসরকারি বিনিয়োগকে চরমভাবে ব্যাহত করবে। 4,82 লাখ কর্মহীন মানুষের দেশে বেসরকারি বিনিয়োগের এই সমস্যা বেকারত্বকে আরও বেশি প্রকট করবে। এদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে। মাননীয় স্পিকার, সরকার নানাভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে। তারপরেও IMF এর রিপোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা। সরকারের সাথে সম্পৃক্ত ব্যাংক মালিক এবং ব্যবসায়ীদের যোগসাজশে ব্যাংক খাতে লুটপাট চলছে। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরেই থাকুক, তাদের নানান রকম সুযোগ সুবিধা দিয়ে নতুন ঋণের ব্যবস্থা করেছে সরকার, অথচ সাফার করছে যারা ভালো ঋণ গ্রহীতা তারা। যেখানে দেশের মূল্যস্ফীতির বর্তমান হার 6.5% ছাড়িয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। মাননীয় স্পিকার, সেখানে সরকার কি করে আমানতের সুদের হার 6% নির্ধারণ করে? অন্যদিকে ঋণের সুদের হার 9% করবার শর্তে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকগুলোকে 9টি সুবিধা দিয়েছে, যার মধ্যে মাত্র 4টি সুবিধা বাবদ ব্যাংক মালিকদের পকেটে ঢুকেছে 25,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, ব্যাংকের সুদের হার 6%, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থা ভয়াবহ, শেয়ার মার্কেট ধসে পড়েছে। তাহলে সাধারণ মানুষ কোথায় টাকা রাখবে? মাননীয় স্পিকার, সিন্ধুকে?
আওয়ামী লীগ ক্ষমতায় আর শেয়ার বাজার ধ্বংস মোটামুটি সমার্থক মাননীয় স্পিকার। 1996 এবং 2010 সালে শেয়ার বাজার ধসের পরে এই মুহূর্তে আবার শেয়ার বাজার খারাপ অবস্থায় আছে। বাজারের সূচক গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরই বাজার মূলধন হারিয়েছে 1 লাখ কোটি টাকা। ক্যাসিনো জুয়া খুব সম্প্রতি অত্যন্ত বড় একটি আলোচনার বিষয় হয়েছে, অথচ শেয়ার বাজার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাসিনো। শেয়ার বাজার নামক এই ক্যাসিনোতে লক্ষ লক্ষ মানুষকে প্রলুব্ধ করে নিয়ে গিয়ে পথে বসানো হয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে শেয়ার বাজার থেকে। অর্থনীতির দুটি সূচক নিয়ে সরকার সবসময় বড় উঁচু গলায় কথা বলে, এর মধ্যে একটি জিডিপি প্রবৃদ্ধি। যদি ধরেও নেই সরকারের দাবিকৃত জিডিপি প্রবৃদ্ধির হার সঠিক, তাহলেও তা কখনোই একটা দেশের মানুষের প্রকৃত অবস্থাকে প্রকাশ করে না মাননীয় স্পিকার, কারণ জনগণের জন্য ক্ষতিকর অর্থনৈতিক যে কোনো কর্মকাণ্ডই জিডিপির অন্তর্ভুক্ত হয়। এই কারণে শুধুমাত্র জিডিপি প্রবৃদ্ধিকে ভিত্তি করে উন্নয়ন নিয়ে আলোচনা অর্থনীতিতে খুব সেকেলে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জিডিপি প্রবৃদ্ধি জানায় না এই প্রবৃদ্ধি আসলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা। বিজেপি সরকারের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়াম ইন্ডিয়াস জিডিপি মিস এস্টিমেশন লাইকলিহুড ম্যাগনিটিউড মেকানিজম অ্যান্ড ইমপ্লিকেশনস শিরোনামে গবেষণাপত্রটি সম্প্রতি হইচই ফেলে দিয়েছে। তিনি তথ্য এবং যুক্তি দিয়ে প্রমাণ করেছেন ভারতের সরকার তাদের দেশের জিডিপি বাড়িয়ে দেখায়। তিনি বলেছেন ভারত সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি 7% দাবি করেছিল, যখন সেটা আসলে ছিল মাত্র 4.5%। সুব্রমণিয়াম বলেছেন একটা রাষ্ট্রে এতটা জিডিপি প্রবৃদ্ধি হলে তার ফলস্বরূপ কিছু প্রভাব অর্থনীতিতে দেখা যাবেই, যেমন কর্মসংস্থান, আভ্যন্তরীণ বিনিয়োগ, রপ্তানি আয়, আমদানি ব্যয়, পণ্য পরিবহনে গাড়ি বিক্রির পরিমাণ, আভ্যন্তরীণ ভোগ ইত্যাদির বৃদ্ধি ঘটবে। তিনি দেখেছেন এসব ডেটা কোনোভাবেই এই প্রবৃদ্ধিকে সমর্থন করে না। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এই ধরনের কারসাজি নিয়ে এমন প্রশ্ন অলরেডি তোলা শুরু হয়েছে মাননীয় স্পিকার। বিআইডিএস, সিপিডি, সানেমের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো জিডিপির এই প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছে। মাথাপিছু আয় বৃদ্ধি সরকারের আরেকটি বড় দাবি। আমার মাথা যদি থাকে বরফের ওপরে আর পা আগুনের ওপরে, তাহলে আমার শরীর কি নাতিশীতোষ্ণ হয় মাননীয় স্পিকার? এটা খুব প্রচলিত একটা উদাহরণ, যেটা দিয়ে গড় মাথাপিছু আয়ের চুক্তি দেখানো হয়। জিডিপির আয় আর প্রবৃদ্ধির হার নিয়ে যেহেতু কারসাজি আছে, তাই মাথাপিছু আয়ের পরিমাণও সঠিক হতে পারে না। আবার একটা গড় আয় দেশের আপামর মানুষের অবস্থা কোনোভাবেই প্রকাশ করে না। ব্যাংক লুটেরা, শেয়ার বাজার ধ্বংসকারী, টাকা পাচারকারী, ক্যাসিনো ব্যবসায়ীর আয়ের সঙ্গে শ্রমজীবী মানুষের আয়ের গড় কোনোভাবেই একটা দেশের প্রকৃত অবস্থাকে চিহ্নিত করে না। দেশে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। জিনি সহগ এবং পামা অনুপাত বৈষম্য পরিমাপের এই দুটি টুল বাংলাদেশকে উচ্চ বৈষম্যের দেশ হিসেবে প্রমাণ করে। উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য বাড়ে এই ধরনের কথা কেউ কেউ বলবার চেষ্টা করে মাননীয় স্পিকার, কিন্তু এর ভালো উদাহরণ হচ্ছে ভিয়েতনাম এবং মালদ্বীপ। গত 10 বছরে এই দুটি দেশের গিনি সহগ কমেছে। এই দুটি দেশকে বেছে নেবার কারণ হলো এই দুটি দেশ বাংলাদেশে ঠিক আগেই এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এদিকে ওয়েলটেক্সের জরিপে 250 কোটি টাকার বেশি সম্পদের ও মালিক অতি ধনী বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের প্রথম। 8 কোটি থেকে 250 কোটি টাকার মালিক ধনী বৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয়। অপরপক্ষে দেশের দারিদ্র্য কমার হার 2005 থেকে 2010 সালে 1.7% স্থলে 2010 থেকে 2016 সালে 1.2% নেমে এসেছে। অথচ এই সময় জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়ের উল্লঙ্ঘনের প্রচার চালায় সরকার। এটাই স্পষ্ট করে যে দেশের তথাকথিত উন্নয়ন আসলে একটা ফাঁপা বুদবুদ। উন্নতির যেটুকু হয়েছে তার সুফল আসলে গেছে হাতে গোনা কিছু মানুষের কাছে। একটা সরকার যদি সত্যিকার অর্থে প্রান্তিক জনগণের জন্য কাজ করতে চায়, তাহলে তার ফল কি হতে পারে তার চমৎকার উদাহরণ হতে পারে 2001 থেকে 2006 বিএনপি সরকার। তখন দেশের অর্থনৈতিক আকার ছোট ছিল, মাথাপিছু আয়ও কম ছিল, কিন্তু সেই সময় বাংলাদেশে অতি দরিদ্র এবং দরিদ্র কমার হার ছিল যথাক্রমে 1.8 এবং 1.9%। এটা বিশ্ব ব্যাংকের ডাটা মাননীয় স্পিকার। দেশে বিনিয়োগের পরিবেশ বুঝবার জন্য ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশে উন্নতির কথা ভাষণে এসছে। এই র্যাঙ্কিং নির্দেশ করে বাংলাদেশে দেশি বিদেশি কোম্পানিগুলো কতটা সহজে ব্যবসা করতে পারে। গত বছরের অবস্থান 176 থেকে এই বছর 168, অর্থাৎ আপ উন্নতির কথা এই ভাষণে 4.6 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। একটু বলে রাখি মাননীয় স্পিকার, গত বছরের চেয়ে 14 ধাপ এগিয়ে ভারতের বর্তমান অবস্থা 63, 16 ধাপ এগিয়ে নেপালের অবস্থা 94, অবিশ্বাস্য উন্নতি দেখেছে পাকিস্তান 2 বছরে 53 ধাপ এগিয়ে এর অবস্থান 161 থেকে 108। এদিকে গত বছরের মার্চে প্রকাশিত গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট 2019-এ বাংলাদেশের অবস্থান 141 দেশের মধ্যে 103 থেকে নেমে 105তম। আইয়ুব খানের মতো দেশে যোগাযোগ উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নকে সরকার বরাবরই উন্নয়নের খুব বড় প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করে মাননীয় স্পিকার, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর লুটপাট, যার প্রমাণ 2017 সালে জুন মাসে প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়। প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে প্রতিবেশী ভারত ও চীনের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ, এবং এর জন্য বিশ্ব ব্যাংক দুর্নীতিকে দায়ী করেছে মাননীয় স্পিকার। 4 লেনের প্রতি কিলোমিটার মহাসড়কের ব্যয় ভারতে 10 কোটি টাকা, চীনে 13 কোটি, ইউরোপে 28 কোটি। ঢাকা মাওয়া ভাঙা মহাসড়কের দৈর্ঘ্য 55 কিলোমিটার।
কিলোমিটার। ভারত চীনে এই সড়ক তৈরিতে ব্যয় 550 থেকে 700 কোটি টাকা, এমনকি ইউরোপে এই সড়ক তৈরিতে ব্যয় হতো 1540 কোটি টাকা। বাংলাদেশে দফায় দফায় মূল্য বাড়িয়ে এর টোটাল ব্যয় দাঁড়িয়েছে 10,084 কোটি টাকা মাননীয় স্পিকার। অর্থাৎ ভারতের চাইতে 18 গুণ বেশি আর ইউরোপের চাইতে 6.5 গুণ বেশি ব্যয় তৈরি হচ্ছে এই মহাসড়ক।